আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেল সাইকেল। হ্যাঁ, সেল সাইকেল জিনিসটা কি? সেল সাইকেল জিনিসটা হচ্ছে এটা ইজ এ বায়োলজিক্যাল প্রসেস, যেহেতু এটা লিভিং অর্গানিজমের ভিতরে হচ্ছে এবং আমরা যেহেতু শ্বাস নেই, তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে বায়োলজিক্যাল ম্যাচুরেশনের জন্য। বা আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের লাইফের একটা ওতপ্রোত অংশ। কেন? কারণ একটা সেল থ্রু ইটস এন্টায়ার লাইফ, একটা সেলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে ইন অ্যান অ্যাভারেজ 50 থেকে 60 বার এই ইভেন্টের মধ্যে দিয়ে বারবার যায়। তো এই জন্য আমরা এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি একটা সাইকেলিক্যাল প্রসেস। তো এই সাইকেলিক্যাল প্রসেসে কি হচ্ছে? এটা অবশ্যই একটা অর্ডারড সিকোয়েন্স অফ ইভেন্টস। কোথায় হচ্ছে? এটা সোমাটিক সেলে হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে? আউটপুট কি হচ্ছে? এর দুইটা ডটার সেল তৈরি হচ্ছে। তো তাইলে আমরা বলতে পারি সেল সাইকেল কি? এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ইভেন্টস। Somatic cell undergo from their formation until they divide into two identical daughter cell. From the formation two identical daughter cell তৈরি হওয়া পর্যন্ত, তার মানে আমি যদি বলি এখান থেকে শুরু করে আবার এখানে আসা, এটা যদি একটা মাতৃকোষ হয় আর এটা যদি দুইটা ডটার সেল হয়, তাহলে এইখান থেকে শুরু করে আবার ঘুরে এখানে আসতে ওর যা যা অতিক্রম করা লাগে, এটা হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেলের ফেজ যদি বলি আমরা, সেল সাইকেলের ফেজ হচ্ছে চারটা আছে। সেল সাইকেলের চারটা ফেজ কি কি আছে দেখেন, এখান থেকে আমরা শুরু করি, কারণ এখানে মাত্র তৈরি হলো। ও বাচ্চা অবস্থায় কি হচ্ছে? ও এটা শুরু করতেছে ওর লাইফটা। হ্যাঁ, তো এখানে কি হবে? G1 হবে, S হবে, G2 হবে, M হবে। তাহলে কোনটা কিসের জন্য? G1 ফর গ্রোথ 1 অর গ্যাপ 1 আমরা এটাকে বলি। আসলে হয় কি, এখানে হচ্ছে সেলুলার যে উপাদানগুলো আছে এগুলার হচ্ছে গ্রোথ হয়, এজন্য এটাকে আমরা G1 বলতে পারি। এরপরে আমরা এরপরেরটাকে কেন এটাকে S বলা হয়েছে? কারণ এখানে S ফর সিনথেসিস অফ ডিএনএ হ্যাপেন্স হিয়ার। অ্যাকচুয়ালি আমি একটু পরে দেখাচ্ছি এটা। সেটা হচ্ছে সিনথেসিস হয় বিধায় এই ফেজটার নাম হচ্ছে S ফেজ। তারপরে G2 তে বাদ বাকি যে জিনিসগুলো আছে, যে আরো ম্যাচুরেশনের দরকার পড়লে ওগুলা করবে। তারপরে সেলুলার চেক পয়েন্ট আছে। আসলে জেনেটিক্যাল কম্পোনেন্টে যখনই সেল হাত দেয়, ইটস এ হাইলি ক্লাসিফাইড সিক্রেট ডকুমেন্ট টাইপে ওরা হ্যান্ডেল করে সেল। কারণ একবার যদি আপনার জেনেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট ডিঅ্যারেঞ্জ হয়ে যায়, তাইলে পরে আপনার কিন্তু তখনই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হওয়া শুরু হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি একটা সেল যদি তার কিছু জিন আছে, যে জিনগুলো হচ্ছে সেলকে এই যে ডিভিশন হচ্ছে আউট অফ নোয়ার তো হচ্ছে না, কোনো না কোনো জায়গা থেকে সেল কি হচ্ছে, সেলুলার সিগন্যালিং এর কথা বলছিলাম আমরা। এই সেলুলার সিগন্যালিং এর মাধ্যমে সিগন্যাল আসতেছে, তুমি ডিভাইড করো, তখন ও ডিভাইড করতেছে। এখন যদি প্রবলেমটা জিনে হয়, সো এই জন্য চেক পয়েন্ট থাকে বিভিন্ন। তো আমরা এর পরবর্তীতে এইগুলোর ডিটেলসে দেখব। তাহলে একটু রিক্যাপিচুলেট করলে কি হবে? ওভারঅল যদি আমরা সেল সাইকেলটাকে ভাগ করতে চাই, এই পুরো জিনিসটা যদি সেল সাইকেল হয়, তাহলে এটাকে আমরা দুইটা মানে দুইটা প্রাইমারি বেসিক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই অংশটুকু একটা দিকে, আর এই পুরো অংশটুকু। কেন আমি বললাম? কারণ হচ্ছে এইখানে হচ্ছে এই ফেজটার নাম আমরা কি দিছি? এই ফেজটার নাম দেওয়া হয়েছে এম ফেজ। আমি বলতেছি যে এম ফেজ। আপনারা পড়ে আসছেন আগে, এখনো পড়বেন, আরো বিস্তারিত পড়বেন। এই এম ফেজ অ্যাকচুয়ালি কি? এম স্ট্যান্ড ফর মাইটোসিস। হ্যাঁ, ওই যে আপনারা পড়ে আসছেন না যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই পাঁচটা ধাপ হচ্ছে গিয়ে এই এম ফেজের ভিতরে আপনার ইনক্লুডেড। ওয়ান্স ডটার সেল তৈরি হয়ে গেল, তারপর থেকে এই ডটার সেল পুনরায় নতুন দুইটা সেল তৈরি করার জন্য যে অ্যাবিলিটিস, ক্যাপাবিলিটিস, এটা অ্যাকোয়ার করার জন্য যেই সময়টা, এটা হচ্ছে বাকি এই তিনটা ফেজে বিভক্ত করতে পারি আমরা ওভারঅল। তাইলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এম ফেজ একদিকে, আর বাদ বাকি যে তিনটা, দ্যাট উইল ইনক্লুড আওয়ার ইন্টারফেজ। ইন্টারফেজ তাহলে কি কি থাকে ইন্টারফেজে? তাহলে আমাদের তিনটা স্টেপ হয়। একটা হচ্ছে G1 হয়, এখানে গ্রোথ হয়, ইনিশিয়াল প্রাইমারি গ্রোথটা হয়। এস এ হচ্ছে সিনথেসিস হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, এবং G2 তে হচ্ছে একদম টার্মিনালি যে ফার্দার কোনো ম্যাচুরেশনের দরকার আছে কি নাই, ওই জিনিসটা হচ্ছে G2 তে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এম ফেজ এবং ইন্টারফেজ। ইন্টারফেজ সাবডিভাইডেড ইনটু G1, S, G2। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে সেল সাইকেল হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস, যেটা কিনা বায়োলজিক্যাল অর্গানিজমের মধ্যে হয়। তো এই যে সেল সাইকেলের যে স্টেপগুলা, ইভেন্টসগুলো, এগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি হয়। এটা কিন্তু খুব অর্গানাইজড এবং হাইলি কোঅর্ডিনেটেড একটা নির্দিষ্ট উৎস থেকে সেল ডিভিশনের ইনফরমেশনটা আসার পরে সেল উইল ডিভাইড। কিন্তু আফটার ডিভিশন এইটার কি ম্যাচিউরেশন প্রসেসে যাইতে হবে।
এটা যদি ম্যাচিওর না হয়, এই জায়গায় যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখেন এইটার ক্রোমোজোমটার অবস্থা দেখেন মাদার সেলের, আর এই ডটার সেলের ক্রোমোজোমের অবস্থা দেখেন। স্বাভাবিকভাবেই হচ্ছে ডাবল স্ট্রাকচার্ড বলি, আর এই ক্রোমোজোমটাকে সিঙ্গেল স্ট্রাকচার্ড বলি। আসলে ক্রোমোজোমের নাম্বার ডিপেন্ড করে হচ্ছে এই যে মাঝখানে যে সেন্ট্রোমেয়ার জিনিসটা আছে না, এই সেন্ট্রোমেয়ারের উপরে। কারণ যে কটা সেন্ট্রোমেয়ার, মনে রাখবেন সেন্ট্রোমেয়ার ইজ ইকুয়াল টু নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে এই জন্য আমি এখানে লিখে রাখছি যে ক্রোমোজোম এখানে কটা, 46টা, এখানেও ক্রোমোজোম 46টা, কিন্তু পার্থক্য হচ্ছে এই মাদার সেলে ক্রোমোজোম থাকে 92টা আর ডটার সেলে থাকে 46টা। এখন যেটা আমাদের কথা সেটা হচ্ছে, তাহলে আমরা ভাগ করছিলাম সেল সাইকেলকে মেইনলি আমরা এম ফেজ, দ্যাট ইজ মাইটোসিস ডিভিশন, এবং ইন্টারফেজ। ইন্টারফেজকে আবার আমরা গ্যাপ G1 S এবং G2 ফেজ। এখন আসেন G1 ফেজে কি হচ্ছে। G1 ফেজ হচ্ছে এমন একটা ফেজ যেখানে হচ্ছে সেল এইটার সেলুলার গ্রোথ হবে। সেলুলার যে অর্গানালিজ ছোট ছোট, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি অ্যাপারেটাস, এই জিনিসগুলা হচ্ছে আমাদের সেল ডিভিশনের এই ইন্টারফেজের G1 ফেজে হবে। সেটা কেমন দেখেন, সেলুলার গ্রোথ ইন সাইজ, অর্গানালি ফরমেশন, মানে কি ধরেন 10টা রাইবোজোম ছিল 20টা হবে, 10টা মাইটোকন্ড্রিয়া ছিল 20টা হবে, এরকম সংখ্যায় বাড়বে। দ্যাট উইল ইনক্রিজ ইন কোয়ান্টিটেটিভলি। এখন ব্যাপারটা হচ্ছে যে সাইটোপ্লাজমের পরিমাণও বাড়বে। তারপরে হচ্ছে দেখেন এই এস ফেজ আমরা বলে আসছি ডিএনএ রেপ্লিকেশন হবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন আপনারা পড়ে আসছেন, বিভিন্ন এনজাইম লাগে, তো অল এনজাইমস আর প্রোটিন ইন নেচার। সো এখানে আপনার প্রোটিন তৈরি করতে হবে। আচ্ছা, প্রোটিন তৈরি করার জন্য এই ইনফরমেশনটা কই থেকে আসবে? অবশ্যই ডিএনএ থেকে আসবে। ডিএনএ থেকে যদি আসে তাহলে কিভাবে আসবে? থ্রু দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন, দ্যাট ইজ এই যে আরএনএ সিনথেসিস। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, দ্যাট ইজ ট্রান্সলেশন, প্রোটিন সিনথেসিস। তাহলে আমরা কি শিখলাম? গ্যাপ 1 ফেজে হচ্ছে সেলুলার গ্রোথ হবে, অর্গানালিগুলো তৈরি হবে, এবং ডিএনএ পরবর্তী ফেজে যেহেতু ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রিপারেশন নেবে, এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেস হবে। এত কিছু হচ্ছে, তার মানে কি সেলের ভিতরে অনেক ধরনের বায়োকেমিক্যাল চেঞ্জ হচ্ছে না? সো এই জিনিসটাই হচ্ছে অ্যাক্টিভ মেটাবলিজম। মেটাবলিজম মানে কি? বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এগুলো হবে। তো G1 ফেজ শেষ। খেয়াল করেন ক্রোমোজোমের কোনো পরিবর্তন আছে? ক্রোমোজোমের পরিবর্তন নাই। মনে রাখবেন যে G1 ফেজে ইট উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের ইনক্রিজ ইন কোয়ান্টিটি আর অর্গানালিজ নাম্বারটা তারা বাড়াবে। আর এরপরে এস ফেজে শুধু ইট উইল ফোকাস অন অনলি ডিএনএ রেপ্লিকেশন, নতুন ডিএনএ তৈরি করবে। দেখেন এইভাবে আমি এখানে শর্ট করে দেখাইছি কিভাবে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ক্রোমোজোম কিভাবে একটা ডাবল স্ট্রাকচার্ড ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। সরি, আমি মনে হয় স্ট্যান্ডার্ড ইউজ করছি, স্ট্রাকচার। এখন বিষয়টা হচ্ছে যে এই দেখেন একটা ডিএনএ থেকে যদি 2টা ডিএনএ তৈরি হয়, তাহলে আলটিমেটলি এইটার ভিতরে যত ডিএনএ আছে এটা দ্বিগুণ হলে 2টা ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। এইভাবে আলটিমেটলি কি হলো, প্রত্যেকটা ক্রোমোজোম তার দ্বিগুণ হয়ে গেল, এবং ইনফরমেশন, জেনেটিক যে ইনফরমেশনটা ছিল এইটার একটা একটা করে এক্সট্রা কপি হয়ে গেল না। এখন এইটা সাইটোপ্লাজমের দিক থেকে পরিমাণে বলেন, অর্গানেলের নাম্বারে বলেন, বা আপনার জেনেটিক ইনফরমেশনের বেসিসে বলেন, প্রত্যেকটাতেই ও দ্বিগুণ করে ফেলছে, ঠিক না? নিয়ারলি, একদম অলমোস্ট হয় না, কিন্তু নিয়ারলি হয়ে যায় এই ম্যাচুরেশন প্রসেসের। এরপরে এস ফেজটা এখানে শেষ হয়ে যাবে। আর গ্যাপ 2 বা G2 ফেজে কি হয় জানেন? আমাদের সেলটা হচ্ছে আমরা খুবই স্পেসিফিক এবং খুবই প্রিসাইজ আমাদের সবকিছু, এবং এই জন্য আমাদের এই যে দেখেন আমি এখানে একটা চেক পয়েন্ট দিছি, মেইন চেক পয়েন্ট হচ্ছে এইটা G2 তে। মনে রাখবেন যতবার আপনার বডিতে জেনেটিক ম্যাটেরিয়ালের উপরে হাত দেওয়া হবে, ততবার ও এটাকে ফার্দার ক্ল্যারিফাই করবে যে না, যা কিছু ছিল তা কি আছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের এনজাইম কাজে লাগে, আপনারা নিজেরাই বলতে পারবেন। যেমন আপনারা পড়ে আসছেন ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনে অনেক এনজাইম কাজে লাগে। ফর এক্সাম্পল, আমি যদি বলি ট্রান্সক্রিপশনে একটা এনজাইমের নাম বলো, আপনারা বলবেন আরএনএ পলিমারেজ। আমি যদি বলি রেপ্লিকেশনে একটা এনজাইমের নাম বলো, ডিএনএ পলিমারেজ। তারপরে ডিএনএ পলিমারেজ কি করে? অলসো প্রুফ রিডস দ্য নিউলি ফর্ম ডিএনএ। সো এইভাবে তাহলে কি ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশনে যে এনজাইমগুলো লাগে সেগুলো আমার ইন্টারফেজে লাগতেছে না? লাগতেছে। সো এই সমস্ত এনজাইমগুলো লাগে। তো মনে রাখবেন, আমি একটু ক্রোমোজোমের নাম্বারটাতে আসি, এখানে আমি প্লয়েডি দিয়ে রাখছি। প্লয়েডি মিন্স কি? প্লয়েডি মিন্স হচ্ছে নাম্বার অফ কমপ্লিট সেটস অফ ক্রোমোজোম। আমাদের হিউম্যানের ক্ষেত্রে এটা হচ্ছে এন। আমরা 46টা ক্রোমোজোম থাকার কারণে আমাদেরকে আমরা কি বলি? আমরা ডাইপ্লয়েড। আমাদের এন এর মান হচ্ছে 23।
তো তাহলে বলতে হবে তাইলে স্পার্ম অ্যান্ড ওভাম এগুলা কি, এগুলো হ্যাপ্লয়েড, কারণ এটাতে একটা মাত্র সেট থাকে। তো এই তো কিছু সেল হইলো, ডিভিশন হইলো, এটা কেন হইলো? ডিউ টু দিস প্রোটো-অনকোজেন। এটা একটু জাস্ট মনে রাখেন ফর নাইস টু নো। সেটা হচ্ছে কি, দিজ আর জিনস দ্যাট প্রমোট সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন। সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন আন্দাজে তো হয় নাই, এই প্রোটো-অনকোজেন্সের কারণে হয়েছে। আর টিউমার সাপ্রেসর জিন কি, যে যখন সেলকে বলে না বাবা তোমার যাওয়ার এখন সময় হয় নাই, তোমাকে এখন আসলে তোমার গ্রোথটা থামাইতে হবে, এরাই হচ্ছে আমাদের গার্ডিয়ান জিনোম। কেন? কারণ তারা আমাদের গার্ড দেয়, আমাদের ক্যান্সার হইতে প্রিভেন্ট করে। আর সাইক্লিনস কারা? এই সাইক্লিনস হচ্ছে, এরা হচ্ছে কিছু প্রোটিন, আমি নাম লিখে রাখছি ডি ই সাইক্লিন বি। এগুলা প্রত্যেকেরই এই সেল সাইকেলের প্রত্যেকটা ফেজে রোল প্লে করে। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কিছু কাইনেজ আছে, মনে রাখবেন কোনো কিছু শেষে এএসি থাকলে ওইটা একটা এনজাইম। সো কিছু কাইনেজ আছে যারা কিনা সাইক্লিন ডিপেন্ডেন্ট, সিডি কাইনেজ। এরা হচ্ছে কি করবে? এরা হচ্ছে আপনার এই পুরো ইন্টারফেসটাকে রেগুলেট করবে। ও তো আন্দাজে চলতে পারে না, কোনো একটা ডিরেকশন তো দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন যে আচ্ছা এখানে মাইটোসিস 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 কেন বলতেছি, তাইলে কি মিওসিসে ইন্টারফেস হয় না? আচ্ছা মিওসিসে তো ইন্টারফেস হয়, কিন্তু মিওসিস প্রসেসটা কি সাইক্লিক? এটা কি যেই সেলের একবার মিওসিস হয়ে গেল ওই সেলটা কি পুনরায় আবার নতুন মাদার সেল তৈরি করতে পারে? পারে না। সো এজন্য মিওসিসে ইন্টারফেস থাকলেও আমরা ওইটাকে কি বলি না, সেল সাইকেল বলি না, কারণ ও সাইক্লিক হইতে না। যে একবার ওভাম বা স্পার্ম তৈরি করে ফেলছে, ও কিন্তু আর ফার্দার এমন কোনো সেল তৈরি করতে পারবে না যেটা থেকে আবার আপনি ওভাম স্পার্ম তৈরি করতে পারেন। সো দিস ইজ ইট, শেষ আমাদের সেল সাইকেল।